ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ছেলে, সামনে সাইনবোর্ডে কি লেখা দেখতে পাও না নাকি? পড়ালেখা করো নাই? বাইক তো চালাতে ঠিকই পারো। ম্যাডাম, বাইক চালাতে তো ঠিক পারি, কিন্তু আপনার মতো সুন্দরী পুলিশ ম্যাডামকে দেখলে কিভাবে বাইক নিজেকে কন্ট্রোল করে বলেন তো? আমি তো আপনাকে দেখে পুরো ফিদা হয়ে গেছি। হয়েছে হয়েছে, ফিদা আর হতে হবে না। 500 টাকা দেন, এটা আপনার ফাইন। কারণ স্কুলের সামনে এইখানে কোনো হর্ন বাজানো যাবে না, আর পরীক্ষা হচ্ছে, এটার জন্য আপনাকে 500 টাকা ফাইন দিতে হবে। ম্যাডাম, 500 টাকার বদলে আমি আপনাকে 1000 টাকা দিব। আমি শুধু একটা কাজ করব, মানতে রাজি আছেন তো? দেখেন, এত বেশি কথা আমার কিন্তু একদম পছন্দ না। আমাকে যেটা বলেছি সেটা করেন। 500 টাকা ফাইন চাইছি, ফাইন দেন, না হলে কিন্তু আপনার গাড়ি এবং আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। আকাশ গাড়ি থেকে নেমে সবার সামনে আফরিনকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। হঠাৎ এরকম একটা ঘটনা ঘটে যাবে আফরিন নিজেও কল্পনা করতে পারে নাই। আফরিন কোনো রকমে আকাশের কাছ থেকে ছুটে সাথে সাথে তার পকেট থেকে হ্যান্ডকাপটা বের করে আকাশের হাতে পরিয়ে দিল আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই পুলিশকে জড়িয়ে ধরে তার ঠোঁটে লিপকিস করিস? আজকে তোর লিপকিস করা বের করতেছে। এই বলে আফরিন যেই আকাশকে নিয়ে যেতে যাবে এমন সময় পাশে থাকা কয়েকজন ছেলে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, লিপকিস কিন্তু সেভাবে হয়েছে, আমি কিন্তু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। এসব ভিডিও আবার রাতারাতি ফর ইউতে চলে যায়, চিন্তা করবেন না। যদি আমি এখান থেকে টাকা পাই তাহলে আপনাকে অর্ধেক দিয়ে দিব। আরে ভাই, অর্ধেক টাকা দিতে হবে না, আমাকে না হয় গাড়ির তেলের টাকাটা দিয়েন, তাহলেই হবে। মাঝে মধ্যে যদি এরকম ভিডিও চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই সুন্দরী ম্যাডাম আছে, এই সুন্দরী ম্যাডামকে আবারও না হয় লিপকিস করব। এই বলে আফরিন আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো গাড়িতে। আকাশকে 2টা হ্যান্ডকাপ লাগিয়ে বসিয়ে রেখেছে। এইদিকে আফরিন রাগে সাপের মতো ফুসফুস করতেছে আর মনে মনে বলতেছে, এই কুত্তার বাচ্চা, কত বড় সাহস, পুলিশকে এইভাবে রাস্তাঘাটে লিপকিস করে? শালা, আজকে তোকে দেখ কিরকম মাইর দেই জেলে নিয়ে। আমি এই এলাকায় নতুন এসেছি বলে আমাকে তুই এখনো চিনিস না। যখন চিনতে পারবি, মায়ের গুতা খাবি, তখন বুঝবি আমি কে। এই যে ম্যাডাম, ভিড় করে কিছু না বলে জোরে জোরে বলবেন যাতে আমি শুনতে পারি। আর আপনাকে কিন্তু আমার ভালো লেগে গেছে। আমি যখন তখন আপনার উপরে এইরকম ছোটখাটো অত্যাচার করব। ছোটখাটো অত্যাচার করবে, তাও আবার আমার উপর? আগে দেখ জেল থেকে বের হতে পারিস কিনা, এরপর আমার উপর ছোটখাটো অত্যাচার করিস। হ্যাঁ, আপনার উপর ছোটখাটো অত্যাচার করব জেল থেকে বের হয়ে। আর আপনি এখানে নতুন, তাই হয়তো আমার ব্যাপারে কিছু জানেন না। তুই কি রাষ্ট্রপতির ছেলে নাকি যে তোকে আমার সম্মান করে চলতে হবে? আমি কাউকে সম্মান করি না, এই আফরিন চৌধুরী কাউকে সম্মান করে না। ও আচ্ছা, আপনি আফরিন চৌধুরী? বাহ, নাইস নেম। আপনার নামের সাথে কিন্তু আমার নাম মিলে গেছে। আমার নাম আকাশ চৌধুরী। চৌধুরী চৌধুরী মিলে গেছে কিন্তু। তোর 14 গোষ্ঠী মিলে গেছে, তুই চুপ করে থাকবি। এখন কিন্তু আমার রাগ উঠতেছে অনেক। আপনাকে রাগানোর জন্যই তো এসব বলতেছি। আপনার ঠোঁটগুলো কিন্তু পুরো গোলাপি পাপড়ির মতো, আর চেহারা তো উফ। আকাশের শেষ কথাটা শুনে আফরিন সাথে সাথে গাড়িটা ব্রেক করলো। ড্যাশবোর্ডের উপর থেকে একটা কস্টেপ নিয়ে আকাশের মুখে মেরে দিল। এদিকে আকাশ করছে আর কোনো কথা বলতে পারছে না। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশকে নিয়ে চলে আসলো থানায়। আকাশকে গাড়ি থেকে নামিয়ে 14 শিকার জেলের ভিতর নিয়ে আসলো। আফরিন মোটা একটা লাঠি নিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেওয়ালের দিকে ঘুরে দাঁড়া, আর পেছনের দিকে তাকালে কিন্তু তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। ম্যাডাম, একটু আস্তে মাইরেন, আমি তো লিপ কিস করছি মাত্র, ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে। কামড় তো দেই নাই। কামড় দিলে তো আপনি জোরে জোরে পিটাতে পারতেন, আস্তে আস্তে পিটাবেন কিন্তু। বাবা জীবন, তোমাকে আস্তে আস্তে পেটাবো, তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করলে তোমাকে পেটাবো কি করে? এখন দেওয়ালের দিকে হাত তুলে দাঁড়াও, পেছনে হাত দিলে কিন্তু হাত ভেঙে যাবে। আকাশ দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে হাত 2টা উপরে তুলে দাঁড়ালো। উপরে তুলে দাঁড়ানোর সাথে সাথে আফরিন আকাশের পাছায় ঠাস করে বাড়ি মেরে দিল।
ওদিকে আকাশ জোরে চিৎকার করে উঠল। ও মা গো, কে আছো, বাঁচাও গো, আমার পাছাটা বুঝি আজকে লাল টুকটুকে বানিয়ে ফেলবে গো। আরে সামান্য মাত্র ছোট একটা বাড়ি খেয়ে এরকম অবস্থা, আর যখন একটা নাগারে পেটাতে থাকবো তখন কি অবস্থা হবে? ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে প্লিজ মাফ করে দেন এবারের মতো। আমি আর কোনো দিন এরকম করব না, প্লিজ এবারের মতো মাফ করে দেন। আপনাকে রাস্তাঘাটে দেখলে সম্মান করে চলবো। তোর মতো ছেলের সম্মান আমার লাগবে না। আমাকে প্রতিদিন হাজার হাজার ছেলে সম্মান করে, তোর মতো ছেলের সম্মান না পাইলে আমার কোনো কিছুই হবে না। যেখানে তুই রাস্তাঘাটে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে লিপকিস করতে পারিস, সেখানে আবার তোর সম্মান? ম্যাডাম, অনেক জ্বালাপোড়া করতেছে, প্লিজ আমাকে মারবেন না। আরে মারবো না তোকে, আর একটু আদর করব, লিপকিস করবি না আবার? দাঁড়া দাঁড়া, লিপকিস করতে দিব তো, একটা না দুইটা না, একসাথে 10টা লিপকিস করতে দিব। তুই আগে একটু সোজা হয়ে দাঁড়া, আর কয়েকটা মেরে এরপর দিতেছি। এই বলে আফরিন আকাশকে উদ্ধম কেলানি কেলাতে লাগলো। কারে বলে পুলিশের বাড়ি। এদিকে আকাশ জোরে জোরে চিৎকার করতেছে, কিন্তু আকাশকে কেউ রক্ষা করার মতো নেই। চলুন এখন পরিচয় পর্ব সেরে ফেলা যাক। আফরিন হচ্ছে পুলিশ কমিশনার। দিনাজপুর থেকে নরসিংদীতে ট্রান্সফার করা হয়েছে। রাস্তার বাইকের গতি এবং অন্যান্য গাড়ির গতি দেখার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় এই ঘটনা ঘটে গেল। পরে তো দেখলেন আকাশের অবস্থা কি করতেছে। এখন আকাশের পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। আকাশ হচ্ছে পরিবারের 2 মাত্র সন্তান, মানে আকাশের আগে একটা বড় ভাই আছে, সে বিবাহিত। তার 5 বছরের একটা মেয়ে আছে, আর ভাবির সাথে ফ্রিভাবে কথা বলে, কোনো কিছু লুকায় না। আপাতত এতটুকু পরিচয় থাক, পরে না হয় আবার দেওয়া যাবে। এদিকে আফরিন দীর্ঘ 2 ঘন্টা আকাশকে পেটানোর পর ছেড়ে দিল, আর বলতে লাগলো, এই নে, তোর বাসায় ফোন দিয়ে কাউকে বল আসার জন্য, এসে তোকে নিয়ে যাইতে। আর তোর গাড়ির ফাইন 10,000 টাকা করে দিলাম। আমাকে লিপকিস করেছিলি না, এইটার জন্য 9,000 টাকা করলাম। আর 1,000 টাকা তোর বেয়াদবির জন্য, সাথে হেলমেট আনিস নাই এটার জন্য। এই বলে আফরিন তার পকেট থেকে ফোনটা বের করে আকাশের হাতে দিল। এদিকে আকাশ ফোন দিল তার ভাবিকে। বেশ কিছুক্ষণ পর তার ভাবি কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? ভাবি, আমি আকাশ বলতেছি। কি ব্যাপার আকাশ, তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? তোমার কি হয়েছে? ভাবি, আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে, আপনি প্লিজ আমাকে নিয়ে যান। ওরা আমাকে মেরে আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, তাও আবার একজন মেয়ে পুলিশ আমাকে একলা বেড়েছে 2 ঘন্টা। তুমি আমাকে আগে ফোন দিয়ে বলবে না? তাহলে তো আমি সাথে সাথে চলে আসতে পারতাম। আচ্ছা, তুমি এখন ফোনটা রাখো, আমি আধ ঘন্টার মধ্যে আসতেছি। তোকে আবার কেন যেন মনে চাইতেছে মারতে মারতে 10 মিনিট মারি। হ্যাঁ, মেডিসিনের জন্য যদি টাকা লাগে তাহলে আমাকে বলিস, আমি তোর বিকাশে পাঠিয়ে দেব। এই বলে আফরিন আবারও লাঠিটা হাতে নিয়ে 10 মিনিট মেরে চলে আসলো তার কেবিনে। এদিকে আকাশ মাটিতে পড়ে আছে। পড়ে থাকবে না কেন? তাকে যেভাবে পিটাইছে, একটা গরুকে মনে হয় এভাবে পেটায় না। দীর্ঘ 30 মিনিট পর আকাশের ভাবি আসলো। থানার ভিতরে প্রবেশ করে বলতে লাগলো, আকাশ, এই আকাশ, তুমি কোথায়? এমন সময় আকাশের ভাবির গলা শুনে আফরিন তার কেবিন থেকে বলতে লাগলো, এই যে আপনি কে, এদিকে আসেন, আমার সাথে কথা বলেন। ওইদিকে কোথায় যাইতেছেন? আপনি আমার দেবরকে জেলের ভিতর ঢুকিয়েছেন কেন? আমার দেবর কি অন্যায় করেছে শুনি? আপনার দেবর কি অন্যায় করেছে এটা না হয় আপনি আপনার দেবরকে জিজ্ঞেস করবেন বাসায় নিয়ে। তার জামিননামার কাগজ নিয়ে এসেছেন? হ্যাঁ, এই নেন জামিননামার কাগজ। আর কোনো কিছু লাগবে নাকি? হ্যাঁ, আরো অনেক কিছু লাগবে, তবে এখন শুধু আপনি আপনার দেবরকে নিয়ে যেতে পারবেন, তার বাইক নিয়ে যেতে পারবেন না। তার বাইক নিয়ে যেতে হলে তাকে তার ড্রাইভিং লাইসেন্স এবং তার হেলমেট সাথে 10,000 টাকা জরিমানা দিয়ে এরপর তার বাইক নিয়ে যাইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, এখন আপনি আমার দেবরকে ছেড়ে দেন, আমি আমার দেবরকে নিয়ে যাই। হাবিলদার, আকাশকে ছেড়ে দেন। আর আপনি তো আকাশের ভাবি, তাই না? আপনার দেবরের যদি মলমের প্রয়োজন হয় তাহলে বলবেন আমাকে ফোন দেওয়ার জন্য, আমি না হয় 100-200 টাকা আপনার দেবরকে পাঠিয়ে দেব। আকাশের ভাবি কোনো কিছু বলল না, কারণ উনি জানে এখানে বেশি কথা বললে কথা বাড়ে। আকাশকে নিয়ে চলে আসলো থানা থেকে বাসায়। আকাশকে তার রুমে শুইয়ে দিয়ে বলতে লাগলো, কি এমন করেছিলে ওই মেয়ে পুলিশটা যে তোমাকে এভাবে মেরেছে? ভাবি, তেমন কিছু করি নাই, জাস্ট ওনাকে একটু সম্মান করে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট একত্রিত করে দিয়েছিলাম, এটার জন্য উনি আমাকে থানায় নিয়ে এইভাবে পিটিয়েছে। বাহ, মহব্বতের কাজ করেছো। এখন দেখো ব্যথা কয়দিন থাকে। আমি ব্যথার মলম তোমাকে দিয়ে যাইতেছি, দরজাটা লাগিয়ে দিয়ে ব্যথার মলম লাগিয়ে নাও। পিঠে যদি মেরে থাকে তাহলে বলো, আমি পিঠে ব্যথার মলমটা লাগিয়ে দিয়ে যাইতেছি।
না, পিঠে মারি নাই। যেখানে মারছে আমার মনে হয় না 1 বছরে উল্টো হয়ে শুতে পারবো। যেমন কর্ম তেমন ফল, কথাই তো আছে। এটা ঠিক, তুমি যেমন করেছো তোমারও সেরকমই অবস্থা করেছে। হ্যাঁ ভাবি, এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি এই মেয়েটা খুবই ডেঞ্জারাস। এই মেয়েটার সাথে কোনো কিছু করা যাবে না। আকাশের ভাবি আকাশকে মলমটা দিয়ে চলে গেল। এদিকে আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে তার প্যান্টটা খুলে লুঙ্গি পরে তার পাছায় মলম লাগাতে লাগলো। মলম লাগাইতেছে আর চিৎকার করতেছে। ও আম্মু গো, ও আব্বু গো, আমি এই মেয়েটার কি এমন ক্ষতি করেছিলাম গো? মেয়েটা আমাকে কি করে দিল? এইসব বলতেছে আর চিল্লাইতেছে। বেশ কিছুক্ষণ পর মলমটা দেওয়া শেষ হলেই আকাশ একটা শান্তির ঘুম দিল। বিকালে ঘুমটা ভাঙতেই আকাশ বিছানা থেকে উঠে আস্তে আস্তে করে হেঁটে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে টিভি দেখতেছে। আকাশ বসতে যাবে এমন সময় তার মনে পড়ে গেল তার পাছায় তো ব্যথা করে এখনো। তাই আর আকাশ বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখতে লাগলো। এদিকে আফরিন হাবিলদারকে ডেকে বাইককে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনেন, ওই যে কালো একটা বাইক দেখতেছেন, ওই বাইকটা যদি কেউ নিতে আসে তাহলে 10,000 টাকা রাখবেন। আর আমার অনুমতি ছাড়া কাউকে বাইক দিবেন না। আমি যদি আপনাকে অনুমতি দেই তাহলে বাইক দিবেন। ঠিক আছে ম্যাডাম, আপনার অনুমতি ছাড়া এখান থেকে একটা পাতা নড়বে না। চলেন, এখন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনার পৌঁছে দিয়ে আসতে হবে না, আপনি ডিউটি করেন, আমি নিজে একা চলে যেতে পারবো। এই বলে আফরিন তার কেবিন থেকে বের হয়ে গাড়িটা নিয়ে চলে আসলো তাদের বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তার আম্মু বলতে লাগলো, কি রে আফরিন, তুই নাকি আজকে একটা ছেলেকে অনেক বাজেভাবে পিটাইছস, আর ছেলেটা নাকি রাস্তায় তোকে কি যেন করছে। হ্যাঁ আম্মু, পিটাইছি। আর রাস্তায় কি করেছে এটা কে বলেছে তোমাকে? ওই পাশের বাসার ভাবি তার বাড়িতে যাচ্ছিল, তখন দেখলো তুই নাকি এরকম করছিলি, তখন আমাকে ফোন দিয়ে জানিয়েছে। ও আচ্ছা, ছেলেটা খুব খারাপ, এটার জন্য আমি তাকে মেরেছি। আচ্ছা, আমি এখন আমার রুমে গিয়ে বিশ্রাম করি। সারাদিন কাজ করে এসেছি, তাও আবার নতুন জায়গা, বিভিন্ন জায়গায় যেতে হয়। হ্যাঁ যা, তাহলে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে নে। আফরিন চলে গেল তার রুমে। ওইদিকে আকাশের ভাবি বসে আছে সোফায়। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার স্নেহা, আকাশের কি কিছু হয়েছে? এত জোরে জোরে চিৎকার করছিল কেন? আম্মু, আপনার ছেলে অপরাধ করেছে, এটার জন্য পুলিশ তাকে শাস্তি দিয়েছে। শাস্তি তো তাও আবার যেই সেই শাস্তি না, আপনার ছেলের পাছা পুরো লাল করে দিয়েছে। মানে আমার ছেলে কি এমন অপরাধ করেছে যে এরকম করতেছে? আর কোন বিচার এরকম করেছে? তার নামটা একবার বল, তাকে ট্রান্সফার করে দিতেছি। আম্মু, সে এই থানায় নতুন এসআই হয়ে জয়েন করেছে, তাও আবার একজন মেয়ে। দেখতে সুন্দর তো মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটার জন্যই তো আমার দেবর একটু ক্রাশ খেয়ে তার সাথে ফাজলামি করেছিল, আর ফাজলামি করার ফল পেয়েছে। এখানে কিন্তু মেয়েটার কোনো অপরাধ নেই, সব অপরাধ হচ্ছে আকাশের। আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আকাশ, তুই মেয়েটার এমন কি করেছিলি যে মেয়েটা তোকে এইভাবে পিটাইছে? আর দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। আমি যদি বসতে পারতাম তাহলে কখন বসে পড়তাম, বুঝতে পারি না বলেই তো বসতেছি না। ও আচ্ছা, তুই বুঝতে পারছি। তুই কি এমন কাজ করেছিস আর তোকে কি এমন মার দিয়েছে? ভালোই হয়েছে, তুই বেশি পণ্ডিত, এটার জন্য তোর কপালে এরকম মার লেখা থাকে। আম্মু, তুমিও আমাকে এসব বলতেছো? আমি কিন্তু এখন কান্না করব। হ্যাঁ যা যা, তুমি গিয়ে যত পারিস কান্না কর, আমার সামনে একদম লেখা কান্না করবি না। মেয়েটা একদম ঠিক করেছে, তুই কিছু না করলে মেয়েটা কোনোদিন কাউকে কিছু করতো না। তবে মেয়েটাকে একবার দেখতে হয়, তোর মতো বাদর ছেলেকে ঠিক করার জন্য মেয়েটা একাই যথেষ্ট। হ্যাঁ, আমার মতো বাদর ছেলেকে ঠিক করতে মেয়েটা তো একাই যথেষ্ট। তবে এক কাজ করি, তাকে জোর করে তুলে নিয়ে আসি। দেবর মশাই, আপনি জোর করে তুলে নিয়ে আসবেন? উল্টো আপনাকে কাঁধে করে তুলে নিয়ে জেলের ভিতরে ভরে রাখবে। আপনি একটা পুলিশের শক্তি জানেন না। সে কিন্তু ট্রেনিং প্রাপ্ত, আর সে কিন্তু কনস্টেবল না, সে ডাইরেক্ট একজন এসআই। তো কতটুকু ট্রেনিং প্রাপ্ত হলে এসআই হওয়া যায় আশা করি বুঝতে পারছো। আরে ভাবি, কি যে বলেন না, এসব তো চুটকির খেল। আপনি বলেন, আমি দেখেন না এখনই তুলে নিয়ে আসতেছি। ঠিক আছে, তুমি যদি ওই মেয়েটাকে তুলে নিয়ে আসতে পারো তাহলে সাথে সাথে ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। তার সাথে আমার তরফ থেকে 10 লক্ষ টাকা পাবে। এত বড় সুযোগ মিস করা যায় না কি? অবশ্যই মিস করা যায় না। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। তবে এখানে একটা প্রশ্ন আছে, তুমি যদি জেলের ভিতরে বন্দি হয়ে থাকো
তাকে নিয়ে আসার জন্য, তাহলে আমরা কিন্তু আর কেউ যাব না তোমাকে ছাড়িয়ে আনার জন্য। স্নেহা একদম ঠিক কথা বলেছিস। তুই যদি জেলের ভিতর বন্দী হয়ে থাকিস তাহলে তোকে কিন্তু আমরা ছাড়িয়ে আনবো না, এখন দিতে পারিস। আকাশ ওইখান থেকে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ পর আকাশ একটা রিক্সা নিয়ে রওনা দিল থানার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো থানায়। এসে দেখে আফরিন নেই। কনস্টেবলকে জিজ্ঞেস করতে লাগলো, চাচা, এখানে যে একটা মেয়ে ছিল আমাকে ধরে নিয়ে এসেছে, সে চলে গেছে নাকি বাসায়? হ্যাঁ, সে চলে গেছে, আবার কালকে আসবে। ও আচ্ছা, তাহলে আমার আশাটা বৃথা হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। আসলাম যখন একটু ঘুরে যাই আর আপনাদের সাথে পরিচয় হয়ে নিই। আকাশ তার পকেট থেকে 10,000 টাকা বের করে সবাইকে 1,000 করে টাকা দিতে লাগলো আর সবাইকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো, যাতে আকাশকে ধরে নিয়ে আসলে তাড়াতাড়ি ছেড়ে দেয়। কিন্তু আকাশ তো আর জানে না ওইখানে আফরিনের কথা অনুযায়ী সবাই চলাফেরা করে, তার কথা অনুযায়ী ছাড়া কেউ চলাফেরা করবে না। আকাশ ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, একা আসলি কেন? মেয়েটাকে নিয়ে আসলি না? আম্মু, মেয়েটার ডিউটি শেষ হয়ে গেছে, এটার জন্য সে বাসায় চলে গেছে। আমি গিয়ে পাই নাই তাকে, কালকে যাব তখন নিয়ে আসবো। ঠিক আছে, দেখবো নি তোর সাহস কতটা। একটা মেয়েকে তুলে নিয়ে আসিস, তাও আবার পুলিশে। আকাশ তার রুমে এসে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু সাদিকুল কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে সাদিকুল বলতে লাগলো, কিরে আকাশ, এসব কি শুনতেছি? তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আর ডান্ডা পিটানি পিটাইছে। তোর মতো একটা শক্তিশালী ছেলেকে ডান্ডা পিটানি পিটাইছে, এটা কিন্তু একদম ঠিক করে নাই। তুই আমাকে ফোন দিতি, আমি চলে যাইতাম। হয়েছে ভিতর ডিম, আর এত সাহস করে তোর কিছু করতে হবে না। তুই আমাকে এটা বলতে পারলি আমি ভিতুর ডিম? আমি কবে ভিতু ছিলাম বলতো? তুই ভীতু ছিলি বলেই তো আজকে যখন ক্রসিং ছিল তখন তো তুই আমার বাইকে থেকে নেমে চলে গেছিলি সামনে পুলিশ দেখে। শালা বাসা থেকে ফোন দিয়েছিল, এটার জন্য তো চলে গিয়েছিলাম। রাতে আসবি নাকি আড্ডা দেওয়ার জন্য? না রে, রাতে আসবো না, এমনিতে অসুস্থ, আবার রাতে গিয়ে আড্ডা দিতে পারবো না। এখন ফোন রাখলাম, পরে কথা হবে আবার। এই বলে আকাশ কলটা কেটে দিল। রাতে খাওয়া দাওয়া করে আকাশ বসে আছে তার রুমে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় আকাশ মনে মনে বলতে লাগলো, যদি ওই মেয়ে পুলিশটার নাম্বার পাইতাম তাহলে এখন ফোন দিয়ে বিরক্ত করতাম, কিন্তু তার নাম্বার তো আমার কাছে নেই। কিভাবে জোগাড় করি? আইডিয়া, গুগলে গিয়ে সার্চ করি, যদি নাম্বারটা পেয়ে যাই তাহলে তো ভালোই হবে। এই বলে আকাশ গুগলে সার্চ করতে লাগলো। দীর্ঘ 35 মিনিট সার্চ এবং ঘাটাঘাটি করার পর আকাশ নাম্বার পেল 2টা। আকাশ প্রথম নাম্বারে কল দিতেই একজন ছেলে কলটা ধরলো। আকাশ সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনি কি এই এলাকা থেকে চলে গেছেন নাকি? হ্যাঁ, আমি ওই এলাকা থেকে চলে এসেছি, আমাকে ট্রান্সফার করা হয়েছে এটার জন্য। ও আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো থাকবেন। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে আবার কল দিল 2য় নাম্বারে। বেশ কিছুক্ষণ পর আফরিন কলটা রিসিভ করলো। ওই পাশ থেকে আফরিন হ্যালো বলতেই আকাশ বলতে লাগলো, আই লাভ ইউ জান, তোমাকে তো এতক্ষণ ধরে খুঁজছিলাম, তুমি কোথায় চলে গেছো আমাকে ছেড়ে? এই ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কাকে কি বলতেছেন? ফোন নাম্বারটা একবার চেক করে দেখেন। আমি ঠিক জায়গায় ফোন দিয়েছি। আপনার নাম তো আফরিন, তাই না? হ্যাঁ, আমার নাম আফরিন। তাহলে আমি আপনার কাছে ফোন দিয়েছি, আর আপনি আমার অবস্থা যা করেছেন এটার জন্য কালকে আমি আপনাকে তুলে নিয়ে আসবো আমাদের বাড়িতে। ও আচ্ছা, তাহলে তুই সেই আকাশ যাকে আজকে আমি সেইভাবে পিটিয়েছি। তোর তো আমার পিটানি খেয়ে শুধরে যাওয়ার কথা, কিন্তু তুই তো শুধরালি না। শুধরাবো কি করে? আপনার প্রেমে পড়ে গেছি যে, এটার জন্য আমি আর শুধরাতে পারলাম না। ও আচ্ছা, তোর আর শুধরাতে হবে না। তুই কালকে আমার সাথে দেখা কর, তাহলে তোকে আমি শুধরে দেব। ম্যাডাম, আপনি এত রাগী কেন? আপনাকে রাগলে কিন্তু অনেক সুন্দর দেখায়। হয়েছে বেয়াদব ছেলে, ফোন রাখ। রাত 10টার পরে কল দিয়ে সে আমাকে এইসব বলতেছে। কালকে শুধু তোকে একবার সামনে পাই, আবারও 14 শিকেট জেলের ভেতরে ঢুকিয়ে এমন মার মারবো, জীবনে বাপমার নাম ভুলে যাবি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কালকে কি করতে পারেন আপনি। আমাকে যদি একবার মারেন তাহলে আমি আপনার ওই নরম তুলতুলে ঠোঁটে 2বার কিস করব। মনে রাখবেন এই কথাটা। একবার তো করেছিস, সেটার কথা আমার মনে আছে। দ্বিতীয়বার করতে আসিস শুধু, একবার তোর অবস্থা আমি খারাপ করব। এই বলে আফরিন কলটা কেটে দিল। এদিকে আকাশ আবারও ফোন দিল আফরিনকে। এবার আফরিন কলটা রিসিভ করে আকাশকে বকা দিতে লাগলো।
এই বেয়াদব ছেলে, তোর কি লজ্জা করে না? এত রাতে একটা মেয়েকে কল করে বিরক্ত করছিস। ফোন রাখবি নাকি? অবশ্যই ফোন রেখে দিব আপনার সাথে একটু কথা বলে। আমার সাথে একটু মিষ্টি করে কথা বলেন। তোর মতো বেয়াদব ছেলের সাথে আবার মিষ্টি করে কথা বলবো? শালা, নরকে পাঠিয়ে দেব আর একবার যদি ফোন দিস। এই বলে আফরিন কলটা কেটে দিল। এবারে আকাশ আর বিরক্ত করলো না, ঘুমের দেশে পাড়ি জমালো। কিন্তু ঘুমাবে কি করে, তার পাছায় তো এখনো ব্যথা। কিন্তু আকাশ বুঝতে পারছে না পুরো শরীরে না মেরে পাছায় কেন মেরেছে। বেশ কিছুক্ষণ এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো, কিন্তু তার মনে কোনো উত্তর আসলো না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে আকাশ টের পেল না। পরের দিন সকাল 10টা, আকাশ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে আসলো থানায়। এসে দেখে আফরিন বসে বসে চা খাচ্ছে। আকাশ আফরিনের সামনে গিয়ে বলতে লাগলো, ম্যাডাম, কালকে রাতে তো আপনাকে বিরক্ত করলাম আর কি বলেছিলাম মনে আছে তো? আপনাকে আজকে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে এরপরে বিয়ে করব। আমাকে তুলে নিয়ে যাবি? তোর গায়ে কতটুকু শক্তি আছে দেখি, তুই আমাকে কিভাবে তুলে নিয়ে যাস? আকাশ যেই আফরিনের হাত ধরতে যাবে এমন সময় আফরিন তার টেবিল থেকে পিস্তলটা হাতে নিয়ে আকাশের মাথায় ধরলো। এদিকে আকাশ ভয় পেয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি আপনার পিস্তলটা আপনার কাছে রেখে এরপরে কথা বলেন। আর পিস্তল দেখলে আমার খুব ভয় করে। যেহেতু পিস্তল দেখলে তোর ভয় লাগে, তাহলে আমাকে কিডন্যাপ করবে কিভাবে? আমি তো একজন পুলিশ অফিসার। আপনার পিস্তলটা রেখে দেন, এরপর দেখেন আমি আপনাকে কিভাবে কিডন্যাপ করি। আফরিন তার পিস্তলটা রেখে দিতেই আকাশ আফরিনকে কোলে তুলে নিয়ে দিল এক দৌড়। এক দৌড়ে চলে আসলো বাহিরে। আকাশ বাহিরে এসে হাঁপাতে লাগলো আর বলতে লাগলো, পুরো একটা আটার বস্তা দিয়ে দৌড়াচ্ছি। আপনি কয় কেজি? আমি আটার বস্তা, তাই না? তোকে দেখ কি করি। আর আমাকে তুই পুলিশ স্টেশনের বাইরে নিয়ে যেতে পারবি না। এই বলে আফরিন আকাশের গলা চেপে ধরে ঠাস করে আকাশকে নিচে ফেলে দিল আর বলতে লাগলো, আমাকে তুলে নিয়ে যাওয়া এত সহজ না। চল আজকে তোকে আর একটু নতুন স্টাইলের থেরাপি দিয়ে দেই। নতুন স্টাইলের থেরাপি পাইলে মনে করিস সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে আফরিন আকাশকে নিয়ে চলে আসলো 14 শিখা জেলের ভিতর। আকাশকে ভিতরে ঢুকিয়ে আফরিন নিজেও ভিতরে ঢুকে গেল আর বলতে লাগলো, আমি আটার বস্তা, তাই না? আমি যেহেতু আটার বস্তা, তাহলে আমাকে তুলে নিয়ে যাবে কেন? আজ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারে নাই, এই তুই প্রথম টাচ করলি। এটার জন্য তোকে কতবার শাস্তি দিতাম। একবার তো তোর পাছা লাল করলাম, এবার না হয় তোর মুখ আর পুরো শরীর লাল করে দেই। এই বলে আফরিন আকাশের মুখে কিল ঘুষি মারতে লাগলো। আস্তে আস্তে মারছে না, জোরে জোরে মারছে। বেশ কিছুক্ষণ মুখে গালে মাথায় মারার পর পাশে থেকে একটা লাঠি নিয়ে আকাশকে পেটাতে লাগলো। এদিকে আকাশ ব্যথায় বলছে, উফ ম্যাডাম, আর আমাকে মারবেন না, খুব ব্যথা করতেছে। ব্যথা করার জন্যই তো তোকে মারতেছি। তোর কত বড় সাহস, তুই আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলিস, তাও আবার থানার ভেতরে এসে? তোর সাহস দেখে আমি অবাক হই। আফরিন এই বলে আকাশকে আরো 1 ঘন্টা পিটিয়ে চলে আসলো তার কেবিনে। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে এমন সময় একজন কনস্টেবল এসে বলতে লাগলো, ভাই তুই কেন এরকম করিস? কালকে তোকে এত মারার পরও তো শিক্ষা হয় নাই। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখো, এই মেয়ের হাত থেকে দোয়া করি। এই মিয়া, এত বেশি কথা না বলে আমাকে তাড়াতাড়ি ছাড়েন। আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়িতে না গেলে ডাক্তার দেখাতে হবে। আমাকে বলেন না, আমাকে না বললে ম্যাডামকে বলবেন। এই বলে কনস্টেবল চলে যেতে লাগলো। এদিকে আকাশ জোরে জোরে চিৎকার করে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শুনেন, সবাই শুনেন। ওই যে এসআই ম্যাডাম হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমার উপর রাগ করে অভিমান করে এইভাবে আমাকে পিটাচ্ছে। আকাশের মুখে এমন কথা শুনে আফরিন তার কেবিন থেকে উঠে এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি তোর গার্লফ্রেন্ড, তাই না? চল তোকে না হয় একটু গার্লফ্রেন্ডের আদর করে দিই। আদর না করলে তো তুই ভালো হবি না। এই বলে আফরিন আবারও 14 শিখা জেলের ভেতর ঢুকিয়ে বলতে লাগলো, তুই শুধু শুধু এখানে আসিস আর মাইর খেয়ে যাস। তোকে এইবারের মতো ছেড়ে দিলাম, আর আধা ঘন্টা মারবো। যদি এরপরও আসিস তাহলে তোর লাশ আমি তোর বাসায় পাঠিয়ে দেব। এই বলে আফরিন আকাশকে মারতে লাগলো। এবার আকাশের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণ গতকালকে মাইর খাইছে 2 ঘন্টা, আজকে কিল ঘুষি খাইছে আধা ঘন্টা, আবার সাথে 1 ঘন্টা মাইর, এখন আবার আধা ঘন্টা মাইর। আকাশের অবস্থা পুরো খারাপ। আধা ঘন্টা মারার পর আফরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। যদি টাকা পয়সা লাগে তাহলে আমার কাছ থেকে নিয়ে এরপর ভালো হয়ে যাস। ম্যাডাম, আপনি যেহেতু আমার উপরে এত অত্যাচার করেছেন, আমি তো আপনাকে ছাড়তেছি না।
যে করেই হোক আপনাকে আমি বিয়ে করবই। আমাকে এত মাইন্ড মারছেন, এটার প্রতিশোধ আমি নিব। আমাকে বিয়ে করবি? তোর তো দেখি অনেক সাহস। তোর মতো সাহসী ছেলে তো আমার দরকার ছিল, কিন্তু তোর মতো বেহায়া ছেলে আমার লাগবে না। এখন আমি গেলাম, আর হাবিলদার চাচা এই ছেলেটাকে জেল থেকে বের করে একটা রিকশায় তুলে দিবেন, আর এই 100 টাকা দিয়ে বলবেন তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে ম্যাডাম, আপনি এখন কোথায় যাইতেছেন? হ্যাঁ, নতুন একটা কিস এসেছে, ওইটা একটু দেখার জন্য যাইতেছি। এই বলে আফরিন চলে গেল। এদিকে হাবিলদার আকাশকে 14 শিকার জেলের ভিতর থেকে বের করে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা রিক্সা ডেকে আকাশকে তুলে দিয়ে তার ভাড়াটাও দিয়ে দিল। আকাশকে বাড়ি পৌঁছে দিয়ে রিক্সাওয়ালাও চলে গেল। এদিকে আকাশ বাড়ির কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে আকাশ পড়ে গেল নিচে। হঠাৎ আকাশকে পড়ে যেতে দেখে স্নেহা তার শাশুড়ি মাকে ডাকতে ডাকতে বলতে লাগলো, আম্মু তাড়াতাড়ি আসেন, আকাশের কি জানি হয়েছে, আকাশ পড়ে আছে এখানে। আকাশের আম্মু চলে আসলো নিচে। আকাশের আম্মু এবং আকাশের ভাবি আকাশকে কোনো রকমে ধরে নিয়ে চলে আসলো সোফায়। আকাশের মুখে পানির ছিটা দিতেই আকাশ চোখ খুলল। আকাশকে উদ্দেশ্য করে তার আম্মু বলতে লাগলো, কি আকাশ, তোর কি হয়েছে? হঠাৎ এইভাবে বাড়ির সামনে এসে পড়ে গেলি কেন? আম্মু গো, ওই লেডি পুলিশটা আবার আমাকে মেরেছে, আজকে অনেকক্ষণ মেরেছে। আচ্ছা, বেশ ভালো করেছে। আরো যা মেয়েটার কাছে, আরো গিয়ে কথা বলো যা। তুই না মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ আম্মু, ওই মেয়েটা হচ্ছে আমার ক্রাশ। আমি তো ওই মেয়েটাকে বিয়ে করেই ছাড়বো, যেই করেই হোক তাকে আমি পটাবো। আমাকে যদি আরো মাইর খাইতে হয় তাহলে আমি মাইর খাবো। মায়ের খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। ঠিক আছে, তুই যত ইচ্ছে মায়ের খা, আমি তোকে কিছুই বলবো না। আর স্নেহা, তুমি কিন্তু আকাশকে কোনো রকম সাহায্য করবে না। আকাশ যতদিন ওই মেয়েটাকে আমাদের বাসায় না আনবে ততদিন আমরা তাকে কোনোভাবে সাহায্য করব না। ঠিক আছে আম্মু। আকাশ, তুমি এখন তোমার রুমে যাও, তোমাকে আমরা কেউ সাহায্য করব না। আর তোমার রুমে তো মলম আছে, লাগিয়ে নিও কষ্ট করে। আমি তো আর সাহায্য করতে পারবো না। আমাকে সাহায্য করতে হবে না, আমি আমার রুমে গেলাম। আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে মলম লাগাইতেছে, যতটুকু পারতেছে ততটুকু জায়গায়। আকাশ সব জায়গায় মলম লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আফরিন তার কাজ করতেছে। আকাশের কথা একদম মনে নেই তার, আর মনে থাকবে কি করে? আকাশ তো সেইভাবে তাকে বিরক্ত করে নাই। সেইভাবে তাকে বিরক্ত করলে তাহলে মনে রাখতো। এদিকে আকাশ বিছানায় শুয়ে শুয়ে ফোন দিল আফরিনকে। বেশ কিছুক্ষণ পর আফরিন কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, এই তুই আবার ফোন দিয়েছিস? তোকে এত মারলাম তবুও তোর মন ভরলো না, আবার মায়ের খাওয়ার জন্য এসব করতেছিস? ম্যাডাম প্লিজ এরকম করবেন না। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসাটা শুধু আপনাকে প্রকাশ করলাম, আর আপনি আমাকে এত মারলেন। তোর ভালোবাসার গুষ্টি কিলাই। তুই যদি আরেকবার ফোন দিয়েছিস তাহলে তোর নামে আমি মামলা করে জেলের ভেতরে ঢুকিয়ে দেব। তখন বুঝবি 14 শিকের জেলের ভেতরে কিরকম খাবার দেই। হ্যাঁ, আমাকে 14 শিখা জেলের ভিতরে ঢুকিয়ে দেন, যাতে আমি সবসময় আপনাকে দেখতে পারি। ইস, এখন কিন্তু তুই আমাকে পাগল করে চাইতেছিস। আমি রেগে গেলে কিন্তু সত্যি সত্যি তোকে 14 শিকের জেলের ভেতর ঢুকিয়ে দেব। আমি তো চাইতেছি 14 শিখা জেলের ভিতরে থাকার জন্য, তাও আবার আপনার সামনে। তুই বিকাল 4টার দিকে থানায় আয়, এরপর দেখ তোর কি অবস্থা করি। এত মারলাম তবুও তোর লজ্জা শরম কমলো না? আমার লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে তো আপনাকে এভাবে বলতাম না। আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। তোর ভালোবাসা আমি বের করতেছি, তুই একবার বিকেলে আয়, এরপর তোর ভালোবাসা আমি বের করব। এই বলে আফরিন কলটা কেটে দিল। বিকাল 4টা আকাশ চলে আসলো থানায়। গিয়ে দেখে আফরিন বসে আছে। আকাশকে দেখে আফরিন তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আকাশের সামনে এসে তার শার্টের কলার টেনে ধরে তার মুখের কাছে এসে বলতে লাগলো, সহ্য করেছে তোর অত্যাচার, এরকম অত্যাচার আর সহ্য করা যায় না। এখন থেকে 14 শিকের জেলের ভেতরে ভরবো। এই বলে আফরিন যেই আকাশকে নিয়ে যেতে যাবে, এমন সময় আকাশ আফরিনকে জড়িয়ে ধরে আবারও তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। থানার ভেতরে যারা ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কেউ কিছু বলতেছে না, বলবে কি করে? এখন তো সবাই রোমান্স দেখতেছে, মাগনা মাগনা রোমান্স। বেশ কিছুক্ষণ এইভাবে চলে যাওয়ার পর আকাশ আফরিনকে ছেড়ে দিতেই আফরিন বলতে লাগলো, আজকে তুই তোর সীমা অনেকটা ছাড়িয়ে গেছিস। আজকে সত্যি সত্যি তোকে মেরে আত্মরা করে ফেলবো। এই বলে আফরিন আকাশকে নিয়ে 14 শিখা জেলের ভিতর চলে আসলো।
আকাশকে নিচে ফেলে দিয়ে ইচ্ছা মতো পেটাতে লাগলো। দীর্ঘ 2.5 ঘন্টা পেটানোর পর আফরিন লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, সবাই শুনে রাখো, এই ছেলেকে যদি কেউ ছাড়িয়ে নিতে আসে তাহলে বলবে আমার সাথে কথা বলার জন্য, আর এই ছেলেকে আগামী 2 থেকে 3 দিন কোনো খাবার কোনো পানি দেওয়া যাবে না। যদি কেউ দিয়েছো তাহলে তাকে আমি চাকরি থেকে বের করে দেব। এই বলে আফরিন ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আফরিনকে রেগে থাকতে দেখে বলতে লাগলো, কি রে আফরিন, কি হয়েছে, তুই এরকম ভাবে রেগে আছিস কেন? আর বললো না, একটা ছেলে আমাকে প্রতিদিন বিরক্ত করতেছে। আজকে তাকে এরকম শিক্ষা দিয়েছি, আর কোনোদিন আমার সামনে আসে তো দূরের কথা, কোনোদিন সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। 14 সিক্রেট জেলের ভেতরে রেখে এসেছি। ছেলেটা হয়তো তোকে ভালোবাসে, এইটার জন্য তোর সাথে এরকম করতেছে, তুই কি বুঝতেছিস না? আম্মু, আমি এসব কিছু বুঝতে চাই না, আর আমি রিলেশনে যাব না। সে যদি আবারও আমার সাথে এরকম করে তাহলে আমি কিন্তু তাকে মেরে ফেলবো। তুই ছেলেটাকে মারবি কেন? ছেলেটা যেহেতু তোকে ভালোবাসে, তুই ওই ছেলেটাকে ভালোবাস। আর তুই যদি ভালো না বাসতে পারিস তাহলে ছেলেটাকে বিয়ে করে ফেল, যে কোনো একটা তো সমাধান করবি। আমার কাছে সমাধান শুধু একটাই, 14 সিক্রেট জেলের ভেতর ঢুকা। আমি এখন বিয়ে করব না, আর কারোর সাথে রিলেশনেও যাব না। সে দেখি কয়দিন থাকতে পারে এরকম ভাবে। সবাইকে বলে এসেছি তাকে যাতে কোনো খাবার আর পানি না দেওয়া হয়। এটা একদম তুই ঠিক করিস নাই। ছেলেটাকে মারছিস, আবার বলছিস কোনো খাবার না দেওয়ার জন্য। এমনিতেই তো 2-3 দিন ধরে ছেলেটা তোর কাছে মায়ের খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে। তুই ফোন দিয়ে তাকে খাবার এবং পানি দেওয়ার জন্য বল। একবার যেহেতু বলেছি তাকে কোনো কিছু দেওয়া যাবে না, তার মানে তাকে কোনো কিছুই দেওয়া যাবে না। আমার শেষ কথা এটা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমার জন্য খাবার রেডি করো। ঠিক আছে, তুই যা, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। আফরিন চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে এমন সময় হাবিলদার কল দিল। আফরিন কলটা রিসিভ করতে ওপাশ থেকে হাবিলদার বলতে লাগলো, ম্যাডাম, ছেলেটার অবস্থা খুবই খারাপ। ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়তেছে। ছেলেটাকে এখন যদি হাসপাতালে নিয়ে না যাওয়া যায় তাহলে ছেলেটাকে হয়তো বাঁচানো যাবে না। ছেলেটাকে গাড়িতে তোলার ব্যবস্থা করেন, আমি আসতেছি এক্ষুনি। এই বলে আফরিন কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। গাড়ির চাবিটা নিয়ে বাইরে এসে গাড়িটা স্টার্ট দিয়ে থানার দিকে যেতে লাগলো। থানায় এসে দেখে আকাশকে গাড়িতে তোলা হয়েছে। আফরিন আকাশের পাশে বসে আছে। আকাশের মুখের দিকে তাকাতেই দেখতে পেল তার পুরো মুখ লাল হয়ে গেছে এবং রক্ত পড়তেছে মুখ দিয়ে। এটা দেখে আফরিন কিছুটা ভয় পেল, কারণ এরকম অবস্থা কারোর দেখলে ভয় পাবে না তো কি করবে, এটা স্বাভাবিক। আফরিন আকাশকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তার আকাশকে দেখে বলতে লাগলো, এইরকম নৃশংসভাবে মেরেছে ছেলেটাকে। নার্স, ছেলেটাকে তার মুখ পরিষ্কার করে অক্সিজেন মাস্ক লাগিয়ে দাও। ঠিক আছে ডাক্তার, আমি এখনই লাগিয়ে দিতেছি। নার্স আকাশের মুখে অক্সিজেন লাগিয়ে একটা কেবিনের ভিতর নিয়ে গেল। এদিকে আফরিন বসে আছে বাহিরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আফরিন মনে মনে বলতে লাগলো, ছেলেটার উপর অনেক অত্যাচার করে ফেলেছি। এরকম ভাবে অত্যাচার না করলেও পারতাম। তাকে একটু ভালোভাবে বোঝালে সে নিশ্চয়ই বুঝে যেত। এইসব ভাবতেছে আফরিন। এমন সময় আকাশের কেবিন থেকে ডাক্তার বের হয়ে আফরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন, তাকে অনেক বাজেভাবে মারা হয়েছে। আমরা ঠিকভাবে বলতে পারছি না সে বেঁচে থাকবে নাকি মারা যাবে। আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করতেছি তাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে তাকে বাঁচিয়ে দেয়। এই বলে ডাক্তার ওইখান থেকে চলে গেল। এদিকে আফরিন অনেকটা ভয় পেয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। আফরিন ফোন দিল তার মায়ের কাছে। বেশ কিছুক্ষণ পর তার মা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো আম্মু, ছেলেটার অবস্থা খুবই খারাপ, তুমি একটু হসপিটালে আসতে পারবে? আমার খুব ভয় করতেছে, ছেলেটার যদি কিছু হয়ে যায়। এত চিন্তা করিস না, ছেলেটার কিছুই হবে না, ছেলেটা একদম ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, তুই হাসপাতালের ঠিকানা পাঠিয়ে দে। আচ্ছা, আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিতেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আফরিন ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিল। রাত 9টা বেজে গেছে। আকাশ এখনো বাসায় আসছে না দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, আকাশ তো কোনোদিন এত সময় বাহিরে থাকে না, আজকে সে এতক্ষণ বাহিরে কি করতেছে? তুমি একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো তো কখন আসবে বাসায়। আম্মু, আমি ফোন দিয়েছিলাম কিন্তু সে ফোন রিসিভ করে নাই। হয়তো ওই পুলিশ মেয়েটার সাথে আছে। চিন্তা করবেন না, আকাশ একদম ঠিক থাকবে। আমার কেমন যেন বুকে ব্যথা করতেছে। আকাশ যদি কখনো কোনো কিছু হয় তাহলে আমার এরকম ব্যথা করে। আকাশের নিশ্চয়ই কোনো কিছু হয়েছে।
কোনো কিছু না হলে তো আমার এরকম হতো না। আরে আম্মু, আপনি এত অধৈর্য হবেন না, আমি দেখতেছি। আব্বু আর শান্তকে কল দিতেছি। এই বলে স্নেহা কল দিল তার বর শান্ত এবং তার শ্বশুর মশাইকে। ওইদিকে দুজন চলে আসলো থানায়। একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে বলতে লাগলো, এই যে একটু শুনে যাও তো, এখানে কি আকাশ নামের কোনো ছেলে এসেছিল? হ্যাঁ, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাডাম তাকে অনেক মারধর করেছিল। ম্যাডামের সাথে অনেক খারাপ কাজ করেছে, তাও আবার আমাদের সামনে। এটার জন্য ম্যাডাম মারধর করেছিল। প্রায় 1 ঘন্টা আগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি ম্যাডামের নাম্বার দিতেছি, আপনারা কথা বলে নেন। কনস্টেবল আফরিনের নাম্বারটা দিতেই আকাশের আব্বু ফোন দিল আফরিনকে। এদিকে আফরিন কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? আমি আকাশের আব্বু বলতেছি। আমার ছেলে এখন কোথায় আছে আর তোমরা এখন কোন হাসপাতালে আছো আমাকে ঠিকানা দাও, আমরা আসতেছি। আমরা যে এখন জেএস প্রাইভেট হসপিটালে আছি, আপনারা আসেন। এই বলে আফরিন কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশের আব্বু আর আকাশের বড় ভাই চলে আসলো হাসপাতালে। আফরিনের কাছে এসে বলতে লাগলো, আকাশের এখন কি অবস্থা? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে যে এখন একটু ভালো আছে, আর আপনারা চিন্তা করবেন না, আকাশ একদম ঠিকঠাক আছে, তার কোনো কিছু হয় নাই। শান্ত, তুই বাসায় ফোন দিয়ে তোর আম্মুকে বলে দিস আকাশ এখন থানায় আছে আর তাকে বন্দি করে রেখেছে। বলেছে যে আগামী 1 সপ্তাহ থানায় থাকবে। হাসপাতালের কথা বললে তোর আম্মুর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন তোর আম্মুকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করবো নাকি আকাশকে নিয়ে দৌড়াদৌড়ি করবো? ঠিক আছে আব্বু, আমি বুঝে সুঝিয়ে আম্মুকে বলে দিতেছি। এই বলে শান্ত চলে আসলো কিছুটা দূরে, তার আম্মুকে বুঝিয়ে সুঝিয়ে বলে দিল। এদিকে আকাশের আব্বু আফরিনের পাশে বসে বলতে লাগলো, দেখো, আমার ছেলেটা একটু পাগলামি করে হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছে, তার জন্য তোমার সাথে এরকম করতেছে। তুমি তো একজন পুলিশ অফিসার, তুমি নিশ্চয়ই বুঝো। দেখেন, আমার বোঝার বয়স হয়েছে, আমি নিশ্চয়ই বুঝি। সো এখন আমার কথা হচ্ছে, আপনার ছেলে অতিরিক্ত খারাপ কাজ করতেছে আমার সাথে। এটার জন্য আমি আপনার ছেলেকে মারতে বাধ্য হয়েছি, না হলে কিন্তু আমি এমনি এমনি কাউকে মারি না। হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম, থানা থেকে আমাকে সবকিছু বলেছে। এখন তুমি একবার ভেবেচিন্তে দেখবে, আমার ছেলেটা কিন্তু দেখতে খারাপ না, তোমাকে নিশ্চয়ই অনেক সুখে রাখবে। দেখেন, আমি বিয়ে বা রিলেশন নিয়ে এইসব এখন কোনো কিছু ভাবতেছি না। সো আমাকে এখন এসব বলে কোনো লাভ হবে না। আপনার ছেলে কি সুস্থ করে আমি আপনাদের বাসায় পাঠিয়ে দিব, আপনারা এখন চলে যান। আকাশের আব্বু আকাশকে দেখে শান্তকে নিয়ে চলে আসলো বাসায়। এদিকে আফরিন ডাক্তারের কেবিনে বসে আছে। এমন সময় ডাক্তার বলতে লাগলো, দেখেন, আপনি একজন মেয়ে পুলিশ, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আপনি কিভাবে এরকম ভাবে মারতে পারেন। আপনার গায়ে এত শক্তি কিভাবে আসলো? দেখেন, আমি একজন পুলিশ হলেও আমি কিন্তু একজন এসআই। দীর্ঘ 4.5 বছর পুলিশে থাকার পর আমি এসআই হয়েছি। তো আচ্ছা, আর আকাশকে নিয়ে চিন্তা করতে হবে না, আকাশ একদম পুরোপুরি সুস্থ আছে এখন। তাকে ঠিকমতো খাওয়া দাওয়া এবং ট্রিটমেন্ট করলে আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ডক্টর যত টাকা লাগে আমি দিব, আপনারা তাকে সুস্থ করেন। আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার অফিস আছে। আমি 3-4 ঘন্টা পর পর এসে দেখে যাব। আর যদি তার বাড়ির লোক নিতে আসে তাহলে আপনারা দিবেন না, একদম সুস্থ করে এরপর দিবেন। ঠিক আছে, আপনার কথা মতো আমরা কাজ করব। এখন আপনি যেতে পারেন, সে যেহেতু সুস্থ আছে আমরা বাকিটা দেখে নেব। আফরিন হাসপাতাল থেকে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পরের দিন সকালে আবারও চলে আসলো হাসপাতালে। আকাশকে দেখে আবারও তার কাজে চলে গেল, কিন্তু কাজে মন বসতেছে না। তার বারবার শুধু আকাশের কথা চিন্তা হচ্ছে। হঠাৎ এই ছেলেটার কথা এত চিন্তা হচ্ছে কেন আমার? এই ছেলেটাকে তো আমি ভালোবাসি না, তাহলে আমার এত চিন্তা হবে কেন? কাজে মন বসাই, তাহলে আর চিন্তা হবে না। এইসব ভাবতেছে আর কাজে মন বসাচ্ছে, কিন্তু তবুও বারবার কেন যেন আকাশের কথা মনে আসতেছে তার। আফরিন কাজ রেখে চলে আসলো হাসপাতালে। এসে দেখে আকাশ নার্সের সাথে কথা বলতেছে। নার্সকে পাম দিয়ে বলতেছে যে, আপনি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। জানেন আপনাকে দেখে আমার কি মনে হয়েছে? কি মনে হচ্ছে শুনি? আপনাকে দেখে আমার মনে হয়েছে যে আল্লাহ আকাশ থেকে পরী নামিয়ে দিয়েছে আমার সামনে। ও আচ্ছা, তাই নাকি? আর কিছু বলবেন না? এই বলে আকাশ নার্সের দিকে এক নজর ভাবে তাকিয়ে আছে। এদিকে আফরিন কেবিনে প্রবেশ করতেই নার্স আফরিনকে দেখে বাহিরে চলে আসলো। আফরিন আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, বেশ পাম দেওয়া হচ্ছিল মেয়েটাকে। তোদের মতো ছেলেদের খুব ভালো করে চেনা আছে, তোরা কোনোদিন এক নারীতে আসক্ত হতে পারবি না। না, কিছু বলবো না। এক নারীতে তো আসক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই এক নারী তো অবহেলা করতেছে আর আমাকে এমন ভাবে মারছে যে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তোর খারাপ কাজের জন্য তুই হাসপাতালে এসেছিস, না হলে তুই এতক্ষণে জেলে থাকতি আর রাতের বেলা ছাড়া পেয়ে যাইতি। যেহেতু তুই নার্সকে পটিয়ে ফেলেছিস, তাহলে নার্সকে বিয়ে করে ফেলিস। আমি এখন যাই।
এই বলে আফরিন চলে যেতে যাবে এমন সময় আকাশ আফরিনকে টান মেরে তার বুকের মাঝে নিয়ে আসলো আর বলতে লাগলো, আমি যেহেতু আপনাকে ভালোবেসে ফেলেছি, সো আপনাকে বিয়ে করব। এখন আপনি আমার উপর যত অত্যাচার করতে পারেন আমি সব অত্যাচার মাথা পেতে নিব। বিয়ের পর আমারও সুযোগ আসবে আপনাকে অত্যাচার করার, তখন আমি আপনাকে অত্যাচার করে শোধবোধ করে নিব। ও আচ্ছা, এই কথা। বাহ, তোর মাথায় তো খুব বুদ্ধি আছে রে বলতে হবে। তোকে দিয়ে চোর ধরা খাবে। এখন এক কাজ কর, তোকে যেটা বলতেছি সেটা করবি কিন্তু। হ্যাঁ বলেন, কি করতে হবে? আমার সাথে প্রতিদিন কথা বলতে হবে এবং আমি যেখানে যাই সেখানে আমার সাথে যেতে হবে। আর আমাকে যদি ইমপ্রেস করে তোর প্রতি আকর্ষণ করতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করতে রাজি হব, আর যদি না করতে পারিস তাহলে তোকে বিয়ে করব না। ইমপ্রেস তো করা যাবে, আপনার হাত ধরতে পারবো নাকি? আমার শরীর স্পর্শ না করে তুই আমাকে ইমপ্রেস করবি। যদি পারিস তাহলে তো বিয়ে করতে পারবি আমাকে, আর না পারলে তো কোনো কিছুই বলার নেই। ঠিক আছে, চিন্তা করবেন না, আমাকে 1 মাস সময় দেন। এই 1 মাসের মধ্যে আপনাকে দেখবেন পটিয়ে ফেলবো। এই আফরিন চৌধুরীকে পটানো একদম সহজ না। তোর মতো হাজার হাজার ছেলে আমার পেছনে পড়ে আছে, তাদেরকে পাত্তা দেই নাই, জাস্ট তোকে পাত্তা দিলাম, দেখি তুই কি করতে পারিস। আফরিন আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো আবার অফিসে। এখন কাজে মন বসাতে পারতেছে। সন্ধ্যা অবধি অফিসে কাজ করে চলে আসলো হাসপাতালে। আকাশের সাথে দেখা করে কিছুক্ষণ কথা বলে বাড়ির দিকে রওনা দিল। এদিকে আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশের আব্বু, আকাশকে বাসায় নিয়ে আসো। আকাশ বাসায় না থাকলে একদম ভালো লাগে না। আকাশকে এখন বাসায় নিয়ে আসা যাবে? কারণ হচ্ছে সে আমাকে বলেছে যে ওই পুলিশ মেয়েটাকে যতদিন না তার প্রেমে ফেলতে পারতেছে ততদিন নাকি সে থানায় থাকবে। আমি বলছি যে ঠিক আছে, যতদিন তাকে আমার বাড়ি বউ করে নিয়ে না যাবি ততদিন তুই ওখানে থাকবি। একদম ঠিক বলেছেন আব্বু। আকাশের এইরকম একটা শাস্তি হওয়ার দরকার। সে অনেক ফাজিল হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে যাতে তার মতো আরো 2-3টা ফাজিল আসতে পারে আমাদের পরিবারে। একদম ঠিক বলেছ স্নেহা, এটার জন্যই তো তাকে রেখে এসেছি। সবাই বাড়িতে টুকটাক কথা বলতেছে। এদিকে আফরিন ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসে পড়তেই তার আব্বু বলতে লাগলো, কিরে আফরিন, এসব কি শুনতেছি? একটা ছেলে নাকি তোকে খুব পছন্দ করে, তুই নাকি ছেলেটাকে পাত্তা দিচ্ছিস না? আব্বু, ছেলেটা একটু ফাজিল, এটার জন্য আর কি তাকে পাত্তা দিচ্ছি না। তবে কয়েকটা দিন দেখি, যদি ছেলেটা ভালোবাসা দেখায় বেশি তাহলে না হয় বিয়ে করে নিব। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বিশ্রাম কর, সারাদিন অফিসে কাজ করিস। ঠিক আছে আব্বু, যাইতেছি। আফরিন খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর আকাশকে ফোন দিল। এদিকে আকাশ নার্সকে আবারও পটানোর জন্য পাম দিতেছে। আকাশ আফরিনের সাথে 10 মিনিট কথা বলার পর আবারও নার্সের সাথে কথা বলতে লাগলো। এদিকে নার্স আকাশের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সারা রাত এইভাবে কেটে গেল। দেখতে দেখতে পরের দিন সকাল 10টা ডাক্তার আকাশকে দেখে রিলিজ দিয়ে দিল। এদিকে আফরিন আকাশকে নিয়ে চলে আসলো থানায়। আকাশকে বসিয়ে রেখে বলতে লাগলো, শোনো, তুমি এখানে বসে থাকবে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নড়াচড়া করবে না। ঠিক আছে, তুমি যতক্ষণ বলবে ততক্ষণ না হয় এখানে বসে থাকবো, তবে একটা কিস করতে দিতে হবে। যদি কিস করতে দাও তাহলে আমি এখান থেকে কোথাও যাব না যতক্ষণ তুমি না বলবে। এখন দেওয়া যাবে না, আমি যখন তোমাকে বলবো আমাকে কিস দেওয়ার জন্য তখন তুমি আমাকে কিস দেবে। তবে আজকে তুমি কিস দিতে পারবে, এটা শিওর। ঠিক আছে, এই যে এখানে বসে পড়লাম, যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ নড়াচড়া করব না। এই বলে আকাশ বসে রইল চেয়ারে। এদিকে আফরিন কাজ করতেছে আর মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে দেখতেছে আকাশ কি করে। এদিকে হাবিলদার এবং বাকি সবাই একে অপরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার ম্যাডাম, এই ছেলেটাকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে হসপিটালে নিয়ে গেল, আবার হসপিটালে কয়েকদিন পর রেখে সুস্থ করে আবার জেলে নিয়ে আসলো। ব্যাপার স্যাপার বুঝলাম না। ব্যাপার স্যাপার বোঝার দরকার নেই এত। ম্যাডাম প্রেম করতেছে, ছেলেটার সাথে প্রেম করতে দাও, আমরা আমাদের কাজ করি। তো ম্যাডামের সাথে কিন্তু ছেলেটাকে অনেক মানিয়েছে। ছেলেটা একটু ফাজিল হলেও খুব মানিয়েছে ম্যাডামের সঙ্গে। একদম ঠিক বলেছো, ম্যাডামের সাথে অনেক মানিয়েছে। এইসব কথা বলতেছে কয়েকজন কনস্টেবল। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। আফরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ চলো, তোমাকে তোমাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। কালকে যখন আমি আবার ফোন দিব তখন সাথে সাথেই চলে আসবে। আর তোমার কলেজ নেই নাকি? হ্যাঁ, কলেজ আছে, তবে কলেজে যাই না তেমন বেশি। এই মন চাইলে 1 বা 2 বার যাই, আর না হলে যাই না। তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার আব্বুর অফিসে জব করতে পারো, এভাবে ঘুরোঘুরি না করে। আগে তোমাকে বিয়ে করব,
তারপর আব্বুর অফিসে জব করব। আর তোমার তো বড় ভাই আছে, সে তো সবকিছু সামলে নিতেছে। সো তোমাকে বিয়ে করার পর আমি অফিসে জয়েন করব। ঠিক আছে, তাহলে আরো 2-3 মাস অপেক্ষা করো, আমাকে তোমার প্রতি ইমপ্রেস করো, যাতে তোমাকে আমি ভালোবাসতে পারি। প্রতিদিন আমাকে একটা করে লিপ কিস করবে এবং 10 মিনিট জড়িয়ে ধরে থাকবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাকে ইমপ্রেস করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে, যতটুকু সম্ভব হয় ততটুকু ধরবো। এখন চলো, তোমাকে দিয়ে আসি। লিপ কিস কখন পাবো? আগে গাড়িতে চলো, এরপর দিতেছি। এই বলে আকাশ আফরিনকে নিয়ে চলে আসলো গাড়িতে। দুইজন বসে আছে। এমন সময় আফরিন আকাশের মাথার চুল টেনে ধরে আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এইভাবে দুইজন কতক্ষণ ছিল জানা নেই। লিপ কিস করা শেষ হতেই আফরিন বলতে লাগলো, পেট ভরেছে তো লিপ কিস খেয়ে? হ্যাঁ, পেট ভরেছে। প্রতিদিন এইভাবে আমাকে লিপ কিস করবে? ঠিক আছে, প্রতিদিন তোমাকে এইভাবে লিপ কিস করব। খুশি তো? এই বলে আফরিন ড্রাইভ করে আকাশকে নিয়ে চলে আসলো তাদের বাসার সামনে। আকাশকে নামিয়ে দিয়ে আফরিন চলে গেল তাদের বাসায়। এইদিকে আকাশ বাড়ির কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আকাশকে দেখে চমকে গেল তার ভাবি, আর বলতে লাগলো, বাহ দেবর সাহেব, তুমি তো দেখি বাসর ঘর থেকে বের হয়ে এসেছো। কি যে বলেন না ভাবি, বাসর ঘর থেকে বের হয়ে আসবো কেন? বাসর ঘর করলে তো অনেক কিছু করা যায়, আর আমি তো শার্ট প্যান্ট পরে আছি, লুঙ্গি তো আর পরি নাই। একবার তুমি তোমার ফোনটা বের করে তোমার ক্যামেরাটা চালু করে মুখের দিকে একবার ধরো, তাহলে বুঝতে পারবে কেন বললাম তুমি বাসর ঘর থেকে বের হয়ে এসেছো। আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে ক্যামেরাটা তার মুখের দিকে ধরতেই দেখতে পেল তার ঠোঁটে লিপস্টিকের দাগ লেগে আছে। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে তার ভাবির ওড়না এক কোণা হাতে নিয়ে লিপস্টিকটা মুছে ফেললো, আর বলতে লাগলো, ভাবি এখন দেখেন তো লিপস্টিক আছে নাকি? এখন নেই, আর এখনই নিশ্চয়ই রোমান্স করে এসেছো তাই না? রোমান্স না করলে তো মুখে লিপস্টিক থাকতো না। আরে তেমন রোমান্স করি নাই, জাস্ট লিপ কিস করেছি, এই ধরেন আধা ঘন্টার মতো। ও আচ্ছা, তাই নাকি? ভালো, এখন বাড়ির ভিতরে আসো। বাড়ির ভিতরে ঢুকতেই তার মা বলতে লাগলো, কি রে আকাশ, তুই তো দেখি দুদিনের মোটা সুতা হয়ে গেছিস, নিশ্চয় শ্বশুর বাড়ির আদর খেয়ে এসেছিস তাই না? হ্যাঁ আম্মু, শ্বশুরবাড়ির আদর খাবো না তো কার বাড়ির আদর করব? অবশ্যই শ্বশুরবাড়ির আদর খেয়ে এসেছি। ভাবতেছি যে খুব শীঘ্রই শ্বশুরবাড়ি চলে যাব। আগে বাচ্চা কাচ্চা পয়দা করে মানে পৃথিবীতে এনে দিয়ে তারপর না হয় তুই তো শ্বশুর বাড়িতে চলে যাস, আমরা আমাদের নাতি নাতনিদের দেখে শুনে রাখবো। ঠিক আছে, খুব শীঘ্রই বিয়ে দিবে আমাদের, তাহলে খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে পারবে। তার আম্মু আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ যা ফ্রেশ হয়ে আয়। স্নেহা, তুমি খাবার টেবিলে সবার জন্য খাবার রেডি করো। ঠিক আছে আম্মু, আমি সবার জন্য খাবার রেডি করতেছি। আর দেবর মশাই, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন। আকাশ চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। খাবার খাইতেছে এমন সময় শান্ত বলতে লাগলো, আকাশ, তোর বউ কিন্তু অনেক সুন্দর। আগে যদি পাইতাম তাহলে তোর বউকে আমি বিয়ে করতাম। কেন ভাইয়া, তুমি কি ভাবিকে নিয়ে সখী না নাকি? আর ভাবি ভাইয়া এসব কি বলতেছে? ভাইয়াকে কিছু বলবে না নাকি? দেবর মশাই, এখন তো সবার সামনে কিছু বলতে পারবো না, খাওয়া দাওয়া শেষ করো, এরপর রুমে যাক, তারপর ভূমিকম্প হবে। রুমের ভিতরে তোমরা কেউ আসবে না কিন্তু। আব্বু আম্মু, আপনাদেরকেও বলে রাখলাম, ঘরের ভিতরে যা ইচ্ছা তাই হয়ে যাক, আপনারা আসবেন না। এদিকে আকাশের বড় ভাই শান্ত মনে মনে বলতে লাগলো, কোন দুঃখে আমি এই কথাটা বলতে গেলাম, কিন্তু আমার উপর দিয়ে টর্নেডো কাল বৈশাখী ঝড় যাবে। জানি না কালকে আমি বেঁচে থাকবো নাকি বেঁচে থাকবো না। এই মেয়ের রাগ কোনোদিন দেখি নাই, আজকে হয়তো দেখতে পারবো। হে আল্লাহ, আমাকে বাঁচাও। সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে চলে আসলো যার যার রুমে। চলুন আজকে কালবৈশাখী ঝড় দেখে আসি। শান্তের রুমের ভিতর প্রবেশ করে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো বিছানায়। এদিকে স্নেহা ড্রয়ার থেকে সকল কিছু বের করতেছে। এইসব কিছু দেখে তো শান্ত কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর স্নেহা বড় একটা স্টিলের লাঠি বের করে চলে আসলো শান্তর সামনে, আর বলতে লাগলো, কি যেন বলছিলে লক্ষ্মী জান সোনা, চলো আজকে তোমাকে একটু সুন্দরভাবে আদর করে দিই। অনেকদিন ধরে তোমাকে ভালোভাবে আদর করি না। দেখো স্নেহা, জামাই মারলে কিন্তু আল্লাহ বদদুয়া দিবে। প্লিজ জানেমান, এবারের মতো মাফ করে দাও, আমি ভুল করে বলে ফেলেছি, আর আমি তো মজা করে বলছিলাম এটা।
ঘরে একটা এত সুন্দর বউ রেখে আবার আরেকটা বিয়ে করার শখ, আজকে তোকে মিটিয়ে দেব বিয়ের শখ। এই বলে ঠাস ঠুস পিটাতে লাগলো। স্টিলের রড হওয়ার কারণে শব্দটা আকাশের রুমে যাইতেছে। এদিকে আকাশ মনে মনে বলতেছে, ভাবি যদি এত রাগী হতে পারে তাহলে আমার বউ কত রাগী সেটা তো আমি আগেই বুঝে গেছি। এখন যে করি হোক কিছু তো একটা করতে হবে, ভাইয়াকে তো বাঁচাতে হবে, না হলে তো ভাবি ভাইয়াকে মেরেই ফেলবে। এই বলে আকাশ জোরে একটা চিৎকার দিয়ে উঠল, যাতে তার চিৎকারের শব্দ তার ভাবির রুমে যায়। আকাশের চিৎকার শুনে তার ভাবি আকাশের ভাইকে মারা বন্ধ করে দিল আর বলতে লাগলো, কি ব্যাপার, আকাশ এভাবে চিৎকার করে উঠলো কেন? এই কুত্তা, খুব তাড়াতাড়ি আকাশের রুমে চল, গিয়ে দেখি কি হয়েছে। এইদিকে আকাশ মায়ের শব্দ না পেয়ে বুঝতে পারলো তার কাজ হয়ে গেছে। আকাশ কানে দুইটা হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে আকাশের ভাবি আর শান্ত এসে আকাশকে ডাকতে লাগলো, কিন্তু আকাশ তো ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর যখন আকাশ দরজা খুলছে না, তখন আকাশের ভাবির বুঝতে আর বাকি রইল না আকাশ কিসের জন্য চিৎকার দিয়েছে। ভাইকে বাঁচানোর জন্য ছোট ভাই খুব উঠে পড়ে লেগেছে। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি আজকে সারা রাত পিটাবো, মরে গেলেও আপনাকে পিটাবো। এই বলে আকাশের ভাবি শান্তকে তার শার্টের কলার টেনে ধরে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আবারও শান্তর উপর ঝাঁপিয়ে পড়লো। রাত 3টা অবধি মারার পর স্নেহা বলতে লাগলো, শোনো, তোমাকে বলতেছি, এখন ঠিক 3টা বাজে, কান ধরে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে সকাল 6:30 অবধি। আমি যেন ঘুম থেকে উঠে দেখি তুমি কান ধরে দাঁড়িয়ে আছো, আর যদি দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, তাহলে কিন্তু আবারও কালকে পিটানো শুরু করব। প্লিজ বউ, এবারের মতো মাফ করে দাও আমাকে। মাফ করতে পারি একটা শর্তে, যদি আমার কথা মানতে পারো তাহলে মাফ করে দিব। হ্যাঁ, মানতে পারবো, বলো কি করতে হবে আমাকে। এমন বেশি কিছু না, আগামী 10 দিন তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে না। যাও সোফায় গিয়ে ঘুমাও। স্নেহা বিছানায় শুয়ে পড়লো। ওইদিকে শান্ত সোফায় শুয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে। এদিকে স্নেহার ঘুম আসতেছে না, কারণ সবসময় শান্তর বুকে মাথা রেখে ঘুমোয়। শান্তর দিকে তাকিয়ে দেখে শান্ত তার দিকে তাকিয়ে আছে। শান্ত মুচকি একটা হাসি দিয়ে বিছানায় চলে গেল। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। সকাল 10টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো থানায়। এসে দেখে আফরিন বসে আছে। সারাদিন টুকটাক ঘোরাঘুরি আর কাজ করার পর আফরিন আকাশকে নিয়ে সন্ধ্যায় চলে আসলো একটা পার্কে। দুইজনকে পার্কের ভিতর ঢুকতে দেখে সবাই এক এক করে বের হয়ে যেতে লাগলো। এটা দেখে আকাশ বলতে লাগলো, আরে ভাই, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, সে একজন পুলিশ অফিসার, আপনাদেরকে কিছু বলবে না। আপনাদের মতো আমরাও সময় কাটাতে এসেছি এখানে। কিরে, তুই এটা আমাকে কোথায় নিয়ে আসলি? এখানে তো দেখি সবাই জোড়া জোড়া বসে আদর করতেছে, সবাই সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে। এটা আদর করার জায়গা, তার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। চলো আমরা ওইদিকে গিয়ে বসে কিছুক্ষণ গল্প করি। আকাশ আর আফরিন অন্য পাশে এসে বসে দুইজন গল্প করতে লাগলো। এমন সময় আফরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আকাশ, ধরো আমি তোকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করলাম, আমাকে ঠিকমতো ভালোবাসবে তো, সময় দিবে তো, অন্য মেয়ের সাথে কথা বলবে না তো? না, কখনোই কথা বলবো না। সারাদিন তোমার সাথে থাকবো, আর বিয়ের পর তোমাকে কাজে দিব না। তোমার কাজ করা দরকার নেই। আচ্ছা, ওইটা পরে দেখা যাবে। এখন শোনো, আমি দেখি আব্বু আম্মুর সাথে কথা বলে, যদি ওরা বলে আমাদের বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দিবে, তাহলে না হয় আমি কালকে আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। ঠিক আছে, রাতে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে আমাকে জানিয়ে দিবে। ঠিক আছে, তোমাকে জানিয়ে দিব, চিন্তা করো না। আকাশ আর আফরিন আরো কিছুক্ষণ গল্প করে চলে আসলো বাসায়। আকাশ ফ্রেশ হয়ে বসে আছে। এদিকে আফরিন ফ্রেশ হয়ে নিচে এসে তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার জরুরি কিছু কথা ছিল, যদি অনুমতি দাও তাহলে বলবো। অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেল, কি বলবি? আকাশকে তো এতদিন দেখলাম, আকাশ ছেলেটা খুবই ভালো, আমার অনেক খেয়াল রাখে, কেয়ার করে। আমি চাইছিলাম যে আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এখন তোমরা বলো, আমাদের বিয়ে কবে দিবে? আমরা তো চাইছিলাম আর 1টা মাস পর তোদের বিয়ে দেওয়ার জন্য। তুই চাকরি থেকে রিজাইন নিলে তো সাথে সাথে রিজাইন নিতে পারবি না। রিজাইন নিতে হলেও তো 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, এটা তো লাগবেই। হ্যাঁ, এটার জন্যই চাইছিলাম যে তুই রিজাইন নিয়ে আগে, তারপরে না হয় আমরা 2 পরিবার মিলে বিয়ের কথাবার্তা বলবো। ঠিক আছে, এখন তাহলে চলো, রাত হয়েছে অনেক,
খাওয়া দাওয়া করে নেই। আফরিন তার পরিবারের সাথে খাওয়া দাওয়া করে তার রুমে চলে গেল। এদিকে আকাশ রুমে বসে আছে, অপেক্ষা করতেছে আফরিনের ফোনের জন্য। বেশ কিছুক্ষণ পর আফরিন কল দিল। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমি আমার পরিবারের সাথে কথা বলেছি। আব্বু বলতেছে যে আমি পুলিশের চাকরি থেকে রিজাইন নেওয়ার পর আমাদের বিয়ে হবে। তাহলে রিজাইন নিয়ে নাও। রিজাইন নিতে তো সময় লাগবে, বিভিন্ন জায়গায় আবেদন করতে হবে তোমাকে। হ্যাঁ, এই ধরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে। কালকে আমি রিজাইন লেটারের আবেদন করব। ঠিক আছে, তাহলে এখন ঘুমাও, রাত হয়েছে অনেক, আবার অফিসে যাবে সকালে। আফরিন আর আকাশ কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আফরিন অফিসে গিয়ে একটা রিজাইন লেটার লিখে জমা দিয়ে দিল। বিকালে আফরিন বসে আছে, এমন সময় তার কেবিনের ভিতর প্রবেশ করলো বড় বড় কয়েকজন অফিসার। তাদেরকে দেখে আফরিন সালাম দিয়ে বলতে লাগলো, কেমন আছেন স্যার আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর পুলিশের চাকরি থেকে রিজাইন নেওয়ার দরকার কি? সামনে আমার বিয়ে, আমার পরিবার এবং আমার শ্বশুর বাড়ির লোকেরা চাইতেছে না আমি চাকরি করি, এটার জন্য আমি রিজাইন নিতে বাধ্য হচ্ছি। দেখো, অনেক ভেবে চিন্তে কথা বলো। একটা চাকরি কিন্তু মুখের কথা না। তুমি 4টা বছর পর এই পদ পেয়েছো, এটা ছেড়ে দিবে এত সহজ? জি স্যার, আমার কাছে চাকরিটা বড় না, আমার কাছে আমার পরিবার এবং শ্বশুর বাড়ির পরিবার বড়। ঠিক আছে, এই নাও অ্যাকসেপ্ট লেটার। তোমাকে কালকে আর অফিসে আসতে হবে না, তোমার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করে দিয়েছে। আর আর তোমার এইসব পোশাক অফিসে জমা দিয়ে যাবে রাত্রে। ঠিক আছে স্যার, আমি অফিসে জমা দিয়ে যাব। অফিসার চলে গেল। এদিকে আফরিন সবার সাথে কথা বলে চলে আসলো বাসায়। তার ড্রেস চেঞ্জ করে পুলিশের ড্রেসগুলো ভালো একটা ব্যাগে ভরে নিয়ে চলে আসলো থানায়। ড্রেসগুলো জমা দিয়ে বাড়িতে চলে আসলো। রাতে খাবার টেবিলে বসে আফরিন তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতেছে, আমার রিজাইন অ্যাকসেপ্ট করে দিয়েছে, কালকে থেকে আমি আর অফিসে যেতে পারবো না। তোমরা কালকে সকালে আমার সাথে আকাশদের বাসায় যাবে। আমি অনুষ্ঠান করে বিয়ে করতে চাই না, জাস্ট কাজে ডেকে আমাদের বিয়ে দিয়ে দিবে। কালকে না হয় আকাশদের বাসায় গিয়ে তার পরিবারের সাথে কথা বলে তোদের বিয়েটা ফাইনাল করব। আফরিন খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। আকাশকে ফোন দিয়ে জানিয়ে দিল। এদিকে আকাশ তারপর পরিবারকে জানিয়ে দিয়েছে যে কালকে তারা আসবে। আকাশের পুরো পরিবার একদম রেডি আকাশকে বিয়ে দেওয়ার জন্য। পরের দিন সকালে আফরিন তার পরিবারকে নিয়ে চলে আসলো আকাশদের বাসায়। এদিকে আকাশের আব্বু আর আফরিনের আব্বু কথা বলতেছে, আর বাকি সবাই রান্নার কাজে সাহায্য করতেছে। এদিকে আকাশ তার রুমে শুয়ে আফরিনের সাথে কথা বলতেছে। এমন সময় আফরিন বলতে লাগলো, আজকে রাতে আমাদের বিয়ে হবে, বাসর করার জন্য রেডি আছো তো? হ্যাঁ রেডি আছি, মানে অবশ্যই রেডি আছি। আমাকে যতটুকু শাস্তি দিয়েছিল আজকে তোমাকে তার চাইতে বেশি শাস্তি দিব। তোমাকে অনেক কান্না করতে হবে। ঠিক আছে, দেখা যাবে আমাকে কতটুকু কান্না করাতে পারো তুমি। এখন চলো নিচে যাই, সবাই বসে আছে। আফরিন আর আকাশ চলে আসলো নিচে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে রাত হলো। রাতে কাজী এসে দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে কিছুক্ষণ গল্প করলো। রাতে ঘড়ির কাঁটা 12:35। এমন সময় স্নেহা বলতে লাগলো, দেবর সাহেব, তুমি তোমার বউকে নিয়ে এখন রুমে যাও, রাত হয়েছে অনেক। ঠিক আছে ভাবি, যাইতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি পৃথিবীতে বাচ্চা কাচ্চা চলে আসতে পারে। এই বলে আকাশ আফরিনকে নিয়ে চলে আসলো রুমে। এদিকে আফরিন রুমের ভিতর প্রবেশ করে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, সবাইকে এটা তুমি কি বললে? ঠিক কথাই তো বলেছি, খুব শীঘ্রই আমরা বেবি নিব। এই বলে আকাশ আফরিনকে কোলে তুলে নিল। আস্তে আস্তে করে বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। এইদিকে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলতেছে। আকাশ আফরিনকে বিছানায় ফেলে দিয়ে বলতে লাগলো, এখন শুরু করি ম্যাডাম, আপনাকে আদর করা। এই বলে আকাশ আফরিনের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আকাশ আফরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম জোরে জোরে চিৎকার করবেন না, কিন্তু জোরে জোরে চিৎকার করলে পাশের রুমে ভাইয়া ভাবি বুঝে ফেলবে। তুমি তোমার কাজ করো, আমি চিৎকার করবো না তো কি করবো সেটা আমার ব্যাপার। আকাশ তার ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য নেমে পড়লো মিশনে। আজকের গল্পটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।